মুখে ছিল ধ্বংস করে দেওয়ার হুমকি, আর মনে ছিল পরাজয়ের ভয়। ৩ মহাদেশ কাঁপানো ৩৮ দিনের যুদ্ধ শেষে বিশ্ব দেখল এক নতুন ইতিহাস। যে ট্রাম্প ইরানকে মিটিয়ে দেওয়ার দম্ভ করেছিলেন, সেই ট্রাম্পই এখন পরিচিতি পাচ্ছেন টাকো বা ভয়ে পালিয়ে আসা নেতা হিসেবে। ইরানের ১০ দফা শর্তের সামনে কিভাবে নতজানু হল তথাকথিত পরাশক্তি? তেহরানের এই অবিশ্বাস্য জয়ের নেপথ্য কাহিনী জানতে আমরা কথা বলেছি নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামানের সাথে। চলুন শুনি তিনি কি বলেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লেবাননের সঙ্গে যুদ্ধ বন্ধ হবে না। এটাকে যুদ্ধবিরতির জন্য হুমকি বলে মনে করেন? এটা অবশ্যই যুদ্ধবিরতির জন্য হুমকি, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং আমেরিকায় ইসরায়েলি যে লবি আছে তাদের উৎসাহ প্রেরণায় এই যুদ্ধে আমেরিকা জড়িয়েছে। যে কোনো যুদ্ধে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে যুদ্ধের যৌক্তিকতা, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন এ পর্যন্ত এই যুদ্ধের যৌক্তিকতা তেমন তুলে ধরতে পারেনি। তারা এক এক সময় এক এক কথা বলেছে, এবং ইরানের তরফ থেকে আমেরিকার জন্য কোনো হুমকি এ পর্যন্ত আসেনি যে কারণে তাদের যুদ্ধে যেতে হবে। ইসরায়েল হচ্ছে আমেরিকার ৫১তম রাষ্ট্র, ওদের তো ৫০টা আছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। যেমন কোনো কোনো প্রাণী কিন্তু তার লেজ নড়ায়, কিন্তু এই ইসরায়েলের ক্ষেত্রে এই লেজই পুরা দেহটাকে নড়াচ্ছে। এইটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়, এবং তার ফলে পুরা যুদ্ধের যে ন্যারেটিভ বিভিন্ন সময়ে আসছে সেটা ইসরায়েলের স্বার্থকে সামনে রেখে, অর্থাৎ বৃহত্তর ইসরায়েল তৈরি করার যে তাদের আকাঙ্ক্ষা। তারা মাঝে মাঝে বলে যে নদী থেকে সমুদ্র পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রের বিস্তৃতি হবে, সেই ১০০০ বছর পুরনো কোন বিব্লিক্যাল কি মিথ আছে সেটার উপর ভিত্তি করে। এখন এই নদীটা মাঝে মাঝে বলে জর্ডান নদী পর্যন্ত, আবার কে এখন আবার চলে আসছে সেটা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর থেকে। তার মানে ইরাকের অংশ, সিরিয়ার অংশ, জর্ডানের অংশ, সৌদি আরবের অংশ, এই হচ্ছে তার বিস্তৃতি। ধন্যবাদ। ট্রাম্প ইরানকে ধ্বংসের হুমকি দিয়েও শেষ পর্যন্ত তাদের ১০ দফা শর্ত মেনে নিলেন কেন? এটি কি ট্রাম্পের ব্যক্তিগত পরাজয়, নাকি মার্কিন সাম্রাজ্যবাদের পিছু হটা? প্রথমত, এই যুদ্ধের যৌক্তিকতা এ পর্যন্ত তুলে ধরতে পারেনি ট্রাম্প। সুতরাং পশ্চিম ইউরোপের দেশগুলো যেটা আমেরিকা যা বলতো তাই শুনতো, তারা যৌক্তিকতা বিচার করতো না। কিন্তু এক্ষেত্রে এই যুদ্ধে যাওয়ার জন্যে বা এই যুদ্ধের সাথে পশ্চিমা দেশগুলোর কোনো সহায়তা আমেরিকা পায়নি। সুতরাং এটা আমেরিকার একার যুদ্ধ, ইসরায়েলকে সাথে করে নিয়ে আর আরব কিছু দেশ আছে। তো এই জন্যে তারা এদিক দিয়ে একটা দুর্বলতা আছে। আরেকটা হচ্ছে যুদ্ধে আমেরিকা যেভাবে পরিকল্পনা করেছিল এবং ইরানকে যত দুর্বল ভেবেছিল, আসলে ইরান তত দুর্বল নয়। ইরানের সামরিক সক্ষমতা অনেক বেশি। সেই কারণে তার যে যত দ্রুত এটা করবার চিন্তা করেছিল সেটা তো হয়নি, বরং যুদ্ধে এখন বলা শুরু হয়েছে যে ইরান যুদ্ধে জয়ী হচ্ছে, আমেরিকা যুদ্ধে হেরে যাচ্ছে। জন মেয়ারশাহাইমার বলেছিলেন, ইরানকে জিততে হবে না, শুধু টিকে থাকলেই জয়। এই ৪১ দিনে ইরান কি প্রমাণ করল যে তারা মধ্যপ্রাচ্যের আসল শক্তি? এটা কোনো সন্দেহ নাই, উনি খুব ভালো কথা বলেছেন। এবং বর্তমানে যে কথাটা আসছে সেটা হচ্ছে পৃথিবীতে বর্তমানে ৩টে বৃহৎ শক্তি, আমেরিকা, রাশিয়া এবং চীন। আর বলা হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে ইরান চতুর্থ বিশ্ব শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। সুতরাং ইরান হারার পরিবর্তে তার শক্তি সক্ষমতা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। পশ্চিমা মিত্রদের হারিয়ে ট্রাম্প কি এখন আন্তর্জাতিক রাজনীতিতে একঘরে হয়ে পড়লেন? এই যুদ্ধের ব্যাপারে তারা মোটামুটি একঘরে হয়ে গেছে, কারণ এর ফলে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ওই তেলের সরবরাহ বিঘ্ন ঘটায় পশ্চিমা দেশগুলো খুব দুর্বল অবস্থায় চলে গেছে। এবং তারও আগে এই যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে তারা ইউক্রেনের পক্ষ নিয়ে ইউক্রেন রাশিয়ার থেকে যে 2টা গ্যাস পাইপলাইনে গ্যাস আসতো, যার ফলে ইউরোপিয়ার শিল্প প্রতিষ্ঠানগুলো চলতো, সেইগুলো শীতকালে রুম হিট করার যে তাপ গ্যাস পেত সেটা পাচ্ছে না। সুতরাং গ্যাসের দাম বেড়ে গেছে এবং তার ফলে তাদের প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। এটা ট্রাম্পের কারণেই হয়েছে। তবে পশ্চিমা দেশগুলো তাদের এগুলো হিসাব করার দরকার ছিল। তো যাই হোক, এই যুদ্ধের ফলে পশ্চিমা দেশগুলো দারুণভাবে অর্থনৈতিকভাবে বিড়ম্বনায় পড়েছে, এবং সর্বশেষ ইরানের সাথে এই যে যুদ্ধ হলো তাতে পশ্চিমা দেশগুলো তারা সম্মতি দেয়নি, কারণ তারা আর ভুল করতে চাচ্ছে না। সুতরাং ট্রাম্প সাহেব অর্থাৎ আমেরিকা একাই হয়ে পড়েছে অনেকাংশে।
নেতানিয়াহুর উস্কানিতে ট্রাম্প যুদ্ধে জড়িয়েছিলেন, কিন্তু ইসরায়েলের বাফার জোন তৈরির কৌশল কি আদতে তাদের পরাজয় ঢাকার এক ব্যর্থ চেষ্টা? প্রথম হচ্ছে বাফার জোন। এই বাফার জোন হয় কখন? যখন দুটা দেশ যুদ্ধে জড়ায় পড়ে, যখন তারা যুদ্ধ বিরতিতে যায়, তখন একটা দেশ আর একটা দেশের উপরে প্রস্তাব দেয় যে এটা আমাদের বাফার জোন হোক। কিন্তু এই ইসরায়েল তাদের এই বাফার জোনের মাধ্যমে তাদের রাষ্ট্রের সীমানা খালি ক্রমান্বয়ে বাড়িয়ে নিয়েছে। যে কয়েকটা উদাহরণ, 1967 সালের যুদ্ধের পরে তারা অনেক সিরিয়া এবং মিশরের অনেক জায়গা দখল করে নেয়। সেগুলো কিছু জায়গা ছেড়েছে, কিছু এখনো তাদের অধীনে রাখছে। এখন লেবাননের সাথে যে যুদ্ধ হচ্ছে, সেক্ষেত্রে আহ, তারা চাচ্ছে যে একটা অংশ রাখার জন্য তাদের নিরাপত্তা কথা বলে। সুতরাং এই বাফার জোনটা হচ্ছে একটা অজুহাত, উসিলা তাদের রাষ্ট্রের আয়তন বাড়ানোর জন্য। আপনারা জানেন যে ইসরায়েলের স্বীকৃত আহ, আয়তন 20,000 বর্গ কিলোমিটারের একটু বেশি। তো এটাকে তারা ক্রমান্বয়ে বাড়াতে চায়, এটাই হচ্ছে তাদের আকাঙ্ক্ষা। এবং এর আগে আমি যেটা বলেছি যে ইসরায়েল রাষ্ট্রের যে মানে স্বপ্ন, যে নদী থেকে ভূমধ্য সাগর, এই লক্ষ্যেই তারা এই সমস্ত ছোট ছোট কার্যক্রম করে তাদের রাষ্ট্রের পরিধি বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু মনে হচ্ছে ইসরায়েল বর্তমান যুদ্ধে যে অবস্থায় গেছে, তার সেই স্বপ্ন ধূলিসাৎ হবে। এবং অনেকে প্রশ্ন করছে এই ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব থাকবে কিনা। তো সেটা সময়ের ব্যাপার, সময় বলে দেবে। পাকিস্তান ও চীন এই যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় সফল। এই নতুন মেরুকরণ কি মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল? শুধু এই সমীকরণ না, এখানে রাশিয়াও জড়িত আছে। রাশিয়া এবং চীন আহ, আহ, সব মিলায়ে সম্মিলিতভাবে এই ইরানকে সমর্থন দিচ্ছে। তো সেই সমর্থনটা সরাসরি না, পরোক্ষভাবে সহায়তা করছে। কিন্তু আমেরিকা তো তাদের যে সমস্ত ঘাঁটিগুলো ছিল সেগুলো এখন ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। প্লাস এই ওমান, কাতার ইতিমধ্যে ঘোষণা করেছে যে তাদের ভূমি থেকে আমেরিকার ঘাঁটি উঠাই নিতে হবে। সিরিয়াতে তাদের অবস্থান ছিল ঘাঁটি, সেটা উঠাই নিচ্ছে। তো সার্বিকভাবে এই যুদ্ধের প্রেক্ষাপটে আমেরিকার মধ্যপ্রাচ্যের থেকে চলে যাওয়ার পাততাড়ি গোটাবার সমূহ সম্ভাবনা আছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকা একটা বৃহৎ শক্তি, এবং শুধু যুদ্ধ বাদ দিয়েও বিভিন্ন বিশ্ব সংস্থায় তার দারুণ প্রভাব আছে। প্লাস তাদের পশ্চিমা মিত্র আসে। আমেরিকা চলে যাবে, তবে চলে যাওয়ার উপক্রম হয়েছে এবং সম্ভাবনা আছে। যুদ্ধটা শুধু অস্ত্রের ছিল না, ছিল স্নায়ুর। ট্রাম্পের আস্ফালন আর নেতানিয়াহুর ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ইরান আজ বিজয়ী। এই যুদ্ধবিরতি প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর ওয়াশিংটনের হাতে নেই। যারা ধ্বংসের হুমকি দিয়েছিল তারাই আজ নিজেদের অর্থনীতি আর রাজনীতি বাঁচাতে পিছু হটছে। ইরানের এই ঐতিহাসিক জয় কি মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী শান্তির বার্তা, নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস?